কি কাজ? আমি ম্যামের ঘরে বসে থাকি, আপনি আসলেই আমি চলে আসব। এই, একদম না। তুমি আমার ঘরে বসবে না। তোমার তো সাহস কম না, আমার বউয়ের পাশে বসে থাকতে চাও? এই যে আমাকে দিয়ে পায়চারি করাচ্ছেন, এটাকে কি বলে? এটাকে বলে মন্ত্রীর বউয়ের সেবা করা। নাকুচি করি এমন সেবার? আমি রিজাইন দিব শীঘ্রই। আমার এখান থেকে বের হয়ে কোন কাজটা করবে তুমি ভেবে রেখেছো? পিয়াস ভাবছে এখন কোনো কাজই তো সে পাবে না। গরিব ঘরের বেড়ে ওঠা ছেলে, পড়াশোনা বলতে তো ওই এইচএসসি। এরপর বাবা মারা যায়, রিক্সা চালিয়ে দিন পার করতো বাবা। এরপর যে মাকে এরপর যে মা তাকে হারালো। এদিক ওদিক পথে হাঁটাহাঁটি করে দিন পার করতে হয় তাকে। মাহমুদ সর্দারের দয়ায় সে পড়াশোনা করেছিল পরে, তাও ওই অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত। এরপর আর তার পড়তে ভালো লাগে না। রাজের দলের লোকেদের সাথে আড্ডায় থাকতো বেশি। এর কারণেই রাজ ওকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে, জোর করে কলেজেও ভর্তি করিয়ে রাখছে। ওই পরীক্ষার সময়টু ওই পরীক্ষার সময়টুকু 4 ঘন্টার জন্য কলেজটার দর্শন নিয়ে আসে। এরপর বই খাতা কোথায় সে তো জানিই না। এই রেজাল্টে ভালো চাকরি পাওয়া সম্ভব না। আবার বিলাসিতা কাটানোর পর ছোটখাটো কোথাও যাওয়া মানেই তো ব্যাককলের পরিচয় দেওয়া। তাই পিয়াস বাধ্য হয়ে বলে, যাচ্ছি আমি আপনার বউয়ের কাছে, খোঁজ নিয়ে এসে জানাচ্ছি। আগে জানলে জীবনেও আপনাকে সমাবেশে পাঠাতাম না। রাজ ওর কালো ঠোঁটের দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তোমার আগে ভাবা উচিত ছিল, যখন তুমি আমার ঘুমের 12টা বাজিয়েছিলে। শুধু কি তাই, আমার অসুস্থ বউকে একা রেখে আমাকে এখানে আসতে হয়েছে তোমার জন্য। এতটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার শিক্ষা হয়েছে বস। এরপর থেকে আপনার বউকে আপনার আঁচলের নিচেই রেখে দিবেন, আমি বাধা দিব না। আমার বউয়ের আঁচলের নিচে তো আমি থাকি, তাতে তোমার বাবার তো আপত্তি থাকার কথা না। আমি তো আপত্তি করছি না। তোমার কথার টোন তো বলে তুমি আপত্তি করছো। আমি এটাই বুঝি না। আমি যদি আমার বউকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখি, তো আমার টাকায় আমার অধিকারে সবকিছু করি, এতে জনগণের আপত্তি কোথায়? না বস, আপনি একদম ঠিক আছেন। আমিই যাচ্ছি আপনার বউয়ের খোঁজ নিতে। এর মাঝেই মায়ের চিৎকারের শব্দ পায় রাজ। এতক্ষণ চেয়ারে বসেছিল, সমাবেশের ভাষণ শেষ করে একটু আরাম নিচ্ছিল সে। মায়ার চিৎকারে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পিয়াস নিজেও পিছনে ঘুরে দেখলো মায়া সিঁড়ি দিয়ে নিচে গড়াতে গড়াতে পড়ছে। পিয়াস নিজেও দিশেহারা হয়ে চিৎকার করে বলে, ম্যাম। বলেই দৌড় দিয়ে মায়ার হাত দুটো ধরে বসিয়ে দেয়। মায়ার কপালে আগে থেকেই ঘায়ে চিহ্ন ছিল, চেয়ারের সাথে ধাক্কা লাগার জন্য। আজকে আবারও সেখানে ফেটে রক্ত ঝরছে। পিয়াস মায়াকে বসিয়ে দেখলো ওখানে সাবান পানি রাখা। চিৎকারের শব্দে সার্ভেন্টও বাসায় একা চিৎকারের শব্দে সার্ভেন্ট ও বাসায় থাকা কিছু সদস্য ছুটে আসে। সেই মহিলা এখানে যেই মহিলা এখানে সাবান পানি রেখেছিল সে ওখানেই ছিল। সে তো পানি ছিটিয়ে একটু পাশে গিয়েছিল ফুলদানি সরাতে। সাবান পানি রাখার কারণ সিঁড়ি পরিষ্কার করা। ফুলদানি সরিয়েছে কারণ ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে। মায়া যে এখন আসবে এটা বুঝতে পারেনি। এই সময়টা বাসায় তেমন কেউ থাকে না, তাই ঘর পরিষ্কারের কাজগুলো এই সময়টাতে সেরে নেয়। মায়াকে এভাবে আহত হতে দেখে ভয়তে কাঁপছে মহিলাটি। হাতে তার ঘর মোছার মপ, যেটা ধরে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনে মনে হয়তো দোয়া পাঠ করছে। মায়া নিচে পড়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে গেল। মাথা ঘুরছে ওর। হিয়া বাসায় নেই। সিয়া আর মালিনী, সোনালি এরা আছে শুধু। সিয়া আর পিয়াস মিলে 2 হাত ধরে মায়াকে উঠিয়ে সোফায় বসিয়ে দিল। সোনালি দেখলো সিঁড়িতে সাবান পানি। পাশে তাকাতেই মহিলাটিকে কাঁপতে দেখে বুঝলো এই সে যার জন্য মায়া পড়েছে। মনে মনে শয়তানি হাসি দিল। সোজা এসে মহিলাটিকে থাপ্পড় মেরে দিল। মায়ার চোখ বন্ধ, তাই সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু কান অব্দি সবই পৌঁছাচ্ছে। সিয়া বলে উঠে, আন্টিকে কেন মারলো? কারণ ওর জন্যই আমাদের বৌমা পড়ে আঘাত পেয়েছে, ওকে তো শাস্তি পেতেই হবে। বলেই আরো একটা থাপ্পড় দিল। মহিলাটি নিচে পড়ে গেল। কান্না করছে সে। ইচ্ছা করে তো আর দোষ করেনি। কাজ করতে গেলে এমন অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। তাই বলে বড়লোক হয়ে এরা অমানুষের পরিচয় দিবে? গরিব তো তার ভাগ্যের দোষে। তাই তো এই বড়লোক বাড়ির কাজের লোক হয়েছে। অথচ সবাই তো আল্লাহর সৃষ্টি, শুধু পরিচয়ের জন্য তফাৎ দেখা দিচ্ছে। মহিলাটি কান্না করছে শুধু। সিয়া আবারও বাধা দিতে চায়, কিন্তু ওকে আটকালো মালিনী। না পেরে একটু দূরে গিয়ে কল দিল মাহমুদ সর্দারের কাছে। ও তো থামতে বলছে, কিন্তু শুনছে না কেউ। এখন আবার সোনালীর অনুমতিতে মহিলাটিকে বেঁধে রাখা হলো। সোনালী বলে, ওকে চাবুকের আঘাত করো,
এমন কাজ যেন ও দ্বিতীয়বার না করে, এটা ওকে বুঝতে হবে। মায়া এবার চেষ্টা করছে ওর চোখ খোলার। কষ্ট হচ্ছে খুব, কপালে ব্যথা বেড়েছে। সিয়া মেডিসিন বক্স আনতে যেত, কিন্তু সোনালির এই কাণ্ড দেখে অবাক হয়ে পরে ওকে আটকাতে গিয়েই আনা হয় না। এখন গেল মেডিসিন বক্স আনতে। পিয়াস সোনালির দিকে তাকিয়ে বলে, এভাবে অসহায় নারীকে আঘাত করার কোনো মানেই নেই। উনি একজন মানুষ, না বুঝে এমন করেছেন। এতটাও অবুঝ না যে এভাবে সিঁড়িতে সাবান পানি ফেলে অন্যদিকে ব্যস্ত থাকবে। ওর কাজ ও শেষ না করে অন্য কাজে যায় কিভাবে? ওকে তো শাস্তি দিয়ে বুঝিয়ে দিতেই হবে ওর যোগ্যতা কোথায়। মায়ের অবস্থার জন্য দায়ী। আপনি এটা ঠিক করছেন না ম্যাম। তুমি 2 টাকার বডিগার্ড, তো এগুলো বলবেই। লেভেল বুঝে কথা বলতে হয়, এটা জানো তো? আমাদের পরিবারের বিষয়ে নাকটা গলাতে এসো না, তাহলে তোমাকেও ভুগতে হবে। পিয়াসের ইগোতে আঘাত করলো সোনালি। অন্যদিকে দাঁড়িয়ে আছে মালিনী। সে কাউকেই কিছু বলছে না। এর মানে তো স্পষ্ট যে সে সোনালীকে সাপোর্ট করছে। মায়া এগুলো সহ্য করতে না পারায় একটু একটু করে চোখ খুলে হাতটা বাড়িয়ে দিতে চায়, কিন্তু সে তাও পারছে না। একটু দাঁড়িয়ে যেই সোনালীকে কিছু বলতে যাবে অমনি মাথাটা ঘুরে ওঠে, আবার নিচে বসে পড়ে। পিয়াস আরেকজন সার্ভেন্টকে বলে, ম্যামকে উপরে নিয়ে যেতে হবে, আমাকে হেল্প করো। সার্ভেন্ট মহিলাটি এসে মায়ের মাথাটা নিজের কাঁধে নেয়। মায়া বিড়বিড় করে বলে, উনি অসহায়, মারবেন না। সার্ভেন্ট মহিলাটি শুনতে পেল, কান্না করে দিল সেও। মনে মনে বলছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাডাম, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি আপনার ক্ষমতা দিয়ে ওদেরকে আটকাতে পারবেন। সিয়া ম্যামের কথাও তো কেউ গুরুত্ব দিচ্ছে না। আপনি একটু সাহসী আছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ম্যাম। কান্না করতে করতেই দেখে শুনে উপরে উঠল। মায়াকে বিছানায় শুয়ে দিয়ে ব্যালকনির দিকে গেল। ওখানে গিয়ে দেখতে পেল ওই মহিলাটিকে শাস্তি দেওয়ার জন্য বাগানের একটি গাছে বেঁধে রাখা হয়েছে। সার্ভেন্ট মহিলাটি বৃদ্ধ, এই বাড়িতে কাজ করে বহু বছর ধরে। মনে পড়ে গেল তার সেই পুরনো কথা, শাহানা, পারভিন ও মোহনা। এরা দুজন বাড়ির প্রত্যেকের সাথে কত ভালোবাসা দেখিয়ে কথা বলতো। যেদিন মাহমুদ সর্দার চলে গেল গ্রামে, কোনো এক কাজে তাকে ব্যস্ত থাকতে হয় কয়েক সপ্তাহের জন্য, ঠিক তখনই পাল্টে গেল সবকিছু। বাড়িতে হাজির হয় মোহন সর্দারের দ্বিতীয় বউ সোনালী, যার পাশে দাঁড়িয়েছিল এক ছেলে, নাম তার মিহির। যাদের পরিচয় জেনে ভেঙে পড়ল শাহানা পারভিন। এই ঠিক কিছুদিন পর বাড়িতে আসে রাজের পরিচয়ে তাজ। এই সেই জালিমের মতো আচরণ করে। ঠিক এভাবে এক সার্ভেন্টকে শাস্তি দেওয়া হয়। শাহানা পারভিন বাধা দেওয়ায় ওই দিন মোহন সর্দার তাকে খুব মেরেছিল ভেবে কান্না করে দেয়। এই সেই জালিমের মতো আচরণ করে। ঠিক এভাবেই এক সার্ভেন্টকে শাস্তি দেওয়া হয়। শাহানা পারভিন বাধা দেওয়ায় ওই দিন মোহন সর্দার তাকে খুব মেরেছিল ভেবেই কান্না করে দেয়। ঘরে এসে মায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ করে তার চোখ গেল গলার কাছে। মোহনার জন্মের সময় একজোড়া লাল তিল হয়, যেটা বড় হওয়ার সাথে সাথে একটু বড় হয়ে সেই জোড়া লাল তিল দেখে সার্ভেন্ট মহিলা মায়ার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। কান্না মাখা মুখে হাসি ফুটিয়ে বলে, মোহমা ফিরে এসেছে। এজন্যই বলি, মোহমায়ের মতো করে সবাইকে এত ভালোবাসে আর ওদেরকে প্রতি পদে হেনস্থা করে কেন? আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো মোহমা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। সিয়া দৌড়ে এসে মায়ের কপালে ব্যান্ডেজ করে দেয়। মায়াকে চেক করে দেখে জ্বর বাড়ছে। ওদিকে মহিলাটিকে দেখে নিল একবার, বারবার মাহমুদ সর্দারের কাছে কল দিচ্ছে আর মায়া সেবা করছে। মালিনী বাধা না দিলে সিয়াই পারত সোনালীকে বাধা দিতে। কাজ হচ্ছে না কোনো। মায়ার জ্ঞান আছে তবুও আজ কাজ হচ্ছে না কোনো। মায়ার জ্ঞান আছে তবুও আছে অকেজো। সে খুব ভালো করেই জানে এগুলো মায়াকে দেখানোর জন্যই করছে সোনালী, না হলে মায়ার আঘাতে তার কি এসে যায়। মায়া মনে মনে বলে, একবার আমি উঠি বিছানা থেকে, আমি এই মহিলার হয়ে হিসাব নেব সোনালীর কাছ থেকে। এক এক করে কতগুলো মহিলার জীবনে আঘাত করবে সে। এবার তার পাল্টা আঘাত পাওয়ার সময় হয়ে এসেছে। যারা দৌড়াচ্ছে নিজ গতিতে, পিছনে তাকে ধরার চেষ্টায় আছে বীরের শত্রু দল। যারাকে ধরে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। বীরের পিছনে লোক লাগানোর জন্য সবকিছু জানতে পারে। আজকেও যারা সুযোগ পেয়ে পালাতে চেয়েছিল, মূলত আজকেও তার উদ্দেশ্য ছিল বীরকে নতুনভাবে জ্বালানোর, যেটা তার কয়েকদিন কাজে দিবে। কিন্তু বীরকে জ্বালাতে গিয়ে যে নিজে ফাঁদে পড়বে এটা বুঝতে পারেনি। যারা কাউকে কল দিল, ও পাশ থেকে রিসিভ হতেই যারা বলে,
আমি গেলেছিলাম আমাকে তারা টেক পাঠায়। এত টেক করলে কেন? এখন আমার কেক নিয়ে নিজে করেন জমিকে আমাকে বেড়ে যেতে কারণ আমার অন্তিকেও পাচ্ছিনি, তাড়াতাড়ি এসেছি। ও পাশ থেকে বলে। যারা নিজের গায়ে শক্তি দিয়ে অতি দ্রুত দৌড়াতে থাকে। অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। যারার সামনে কিছু চুল এসে পড়ে, যেগুলো সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখলো গাড়ির মধ্যে বীর, যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল যারা। কিন্তু বীর তো একা একা, বীর তো পারবে না এদের সাথে। নিজের পাতানো লোকজন হলে তো তাও ওরা টাকার বিনিময়ে মার খেয়ে বীরকে জিতিয়ে দিত। এখন কি হবে? যারা পিছনে তাকিয়ে দেখলো লোকগুলো এগিয়ে এসেছে। বীর পা দিয়ে গাড়ির দরজাটা খুলে চোখে সানগ্লাস দিয়ে বাইরে আসে। বীরকে দেখেই লোকগুলো ওখানে পা থামিয়ে বীর ওর পরনে কোট ঠিক করে জারার দিকে তাকিয়ে বলে। আজকেও পালাতে চেয়েছিলে জানেমান? যারা পিছনে তাকিয়ে বলে। ওরা আমার চেয়ে লেগেছে, আপনি কেউ লড়ে কিনতে আপনি পালায়। বলেই বীরের হাত ধরে গাড়িতে উঠতে চায়, তখনই পিছন থেকে একজন বলে। মালটাকে ধর তাড়াতাড়ি, নাহলে পালাবে তো। বীরের পা থেমে গেল। যারা বীরকে নিয়ে এগোতে চায়, কিন্তু বীর দাঁড়িয়েই আছে। যারা বলে। আপনার বডিগার্ড নিয়ে এসেন, তাড়াতাড়ি গাড়িতে উঠবি। বীর রক্তিম চোখে তাকালো লোকগুলোর দিকে, রাগ মিশ্রিত চোখেই বলে। ওকে মাল বলেছিস কে? ওরা কিছু বলার আগে যারা বলে। পড়লেও দাবিসে নিচে পারবেন, তাড়াতাড়ি গাড়িকে। বীর জারাকে গাড়িতে উঠিয়ে দরজাটা পা দিয়ে ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। এরপর লোকগুলোর দিকে এগিয়ে এসে বলে। এবার বল, কে আমার জানেমান কে? মাল বলেছিস? একজন লোক এগিয়ে এসে বলে। আমি বলেছি রে, কেন কি করবি? বীর কোনো কথা না বলেই হাতটা পেট বরাবর এগিয়ে দেয়। বীরের মুখে হাসি, চোখটার আগে লাল। লোকটা ঢলে পড়ছে নিচের দিকে। নিচে পড়ে গেলে পাশে লোকগুলো দেখতে পেল পেট দিয়ে গল গল করে রক্ত পড়ছে। বাকি লোকগুলো অবাক হয়ে বীরের হাতের দিকে তাকালো। হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে বীর। কখন কিভাবে কোথা থেকে বের করলো এই ছুরি কেউ জানে না, বুঝতেই তো পারলো না কিছু। ওরা অবাক হয়ে আছে। বীর ঠোঁটে হাসি ফুটিয়েই দাঁত কিরমির করে বলে। মাফিয়ার আলাদা একটা ক্যাপাসিটি থাকে, যেটা তোরা ছোটখাটো চামচা বুঝবি না। বলে বীর এক একজনকে আঘাত করতে থাকে। বীর সবাইকে আঘাত করছে, এদিকে গাড়ির ভিতর থেকে রহস্যময়ী হাসি দিল যারা। কল করে নিজের লোককে জানালো। তোমাদেরকে আসতে হবে না, আমায় হামদান নিজেই সবটা ম্যানেজ করে নেব। ও পাশ থেকে বলে। বীর মারামারি শেষ করে গাড়ির দিকে ফিরতে নেয়। কোটটা আবারও ঝাড়া দিয়ে ঠিক করে। যারাও ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে। মাফিয়া তামিল মামা জানি না সে তার গাড়িকে লুকিয়ে রেখে সে এক লেহি মাফিয়া লোক। অতঃপর আবার একটু মন খারাপ করলো যারা, কিছু একটা ভেবে বলে। আমি সত্যি গেমু কেটে আমাকে মেইনকে রাজি হয়, তাহলে আমরা দ্বিগুণ মাফিয়া এক হতে পারি, নাহলে আমরা দ্বিগুণ গেড়ে দিই। কিন্তু বিয়ের জন্য আমি আমার প্রতিক্রিয়া তথা দিতে পারবো না। এই দমকে আসার কারণটাই তো আমার প্রতিক্ষ সম্পূর্ণ করা। যারা ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে। মাফিয়ার আমি একটা দেখতে, আর সেটা হলে মাকিয়া রাজার দ্বারা নিজের স্বার্থ হাসিল করা। ক্লাস শেষ করে বাইরে আসে হিয়া। এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। সকালে যার সাথে করে কলেজে এসেছিল তাকেই খুঁজছে সে। না পেয়ে কল দিল তাকে। ও পাশ থেকে রিসিভ করতেই কানে ভেসে আসলো নারী কণ্ঠ। মহিলাটি বলে। হ্যালো, কাকে চাই? তনয় আছে? তনয় তো হাসপাতালে ভর্তি। মহিলার কণ্ঠে কান্নার প্রকাশ পেল। হিয়া প্রশ্ন করে। আপনি কে? আমি ওর মা। তনয়ের কি হয়েছে আন্টি? আমি তো জানি না মা, শুধু শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে, এখনো অজ্ঞান হয়ে আছে আমার ছেলেটা। ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন আন্টি। আচ্ছা মা। হিয়া কল কাটতেই তনয়ের মা তাকালো রুদ্রের দিকে। রুদ্র মৃদু হেসে বলে। তনয়ের মায়ের অভিনয়ে তুমি বেস্ট অ্যাওয়ার্ড পাবে জেসি। জেসি হালকা হেসে ফোনটা তনয়ের কাছে রাখলো। ছেলেটার নাকে মুখে ব্যান্ডেজ করা। এগুলো হতো না যদি রুদ্রের এক কথা শুনে রাজি হয়ে যেত। বেশি বাড়াবাড়ি করেছিল সে রুদ্রের সাথে, এক প্রকার তর্কে জুড়েছিল। রাগে ধৈর্য হারিয়ে ছেলেটার নাক মুখ ফাটিয়ে হসপিটালে রোগী বানিয়ে দিল। রুদ্র
এবার ওর দিকে তাকিয়ে বলে, আমার হিয়া পাখির থেকে 2 হাত দূরে থাকবি, না থাকলে আবারও নার্সের সুন্দর মুখগুলি দেখার সুযোগ পাবি। শুধু তাই না, তাদের কিউট কিউট নরম হাতের ইঞ্জেকশন ফিরেতে ভোগ করবি। তনয় ভয়েতে বলে ওঠে, আর একটা কথা, সিনিয়রদের সম্মান করে চলবি, বেয়াদবি করতে যেন না দেখি। তনয় মাথা কাত করে, ব্যথা পায় তবুও কিছু বলে না। রুদ্র হালকা হেসে বিদায় নেয়। সারাকে নিয়ে বাড়িতে আসে বীর। বাড়িতে এসেই নিজের ঘরে চলে যায় সোজা। পোশাক পাল্টে মৌয়ের ঘরে চলে যায়। মৌকে খুঁজছে সে। মৌয়ের ঘরে এসে বলে, বোন, কই তুই? অনেকক্ষণ ধরে ডেকেও পেল না। হতাশ হয়ে এদিক ওদিক খুঁজছে মৌকে। কিছুক্ষণ পর নিচে নেমে আসে। তখনই একজন মহিলা এসে বীরের হাতে কাগজ দিয়ে বলে, মো, ম্যাম এটা দিতে বললো। বীর সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে কাগজটি নিল। মহিলাটি চলে যেতেই বীর কাগজটি মেলে দেখছে। এখানে লেখা, প্রিয় ভাই, আমার নেই বাবা নেই মা, আপন বলতে আছে শুধু আপু। সেও বিয়ের পর আমাকে ভুলে গেল। সেই যে বিয়ে করেছে এর মধ্যে মাত্র একবার আমার সাথে কথা বলেছে। আর তুমি আমার খোঁজও নেও না। তবুও তোমরা আমার প্রিয়। আমি আর্ট কম্পিটিশনে চান্স পেয়েছি। এটা বলতে কাল কতবার তোমাকে ডাকলাম, তুমি সেই ভাবির ঘরে চলে গেলে। আপু কল করেছে অনেকবার, একবারও ধরলে না। তোমরা এতটাই ব্যস্ত তোমাদের ভালোবাসার ব্যক্তিকে নিয়ে যে আমি আর তোমাদের বিরক্ত করতে চাই না। তোমাদের ছোট্ট বোনটা তোমাদের ওপর অভিমান করেছে ভাই, তাই আমি একাই চলে যাচ্ছি ঢাকায়। একটা হোস্টেলে গিয়ে 2 দিনের মতো ওখানেই থাকবো। আমার কথা মনে পড়লে একবার দেখা দিও। ইতি তোমাদের বোন মৌ। চিঠি পড়ে বীরের চোখটা ভিজে এলো। বোন অভিমান করেছে। সে অভিমান প্রকাশ করে দূরে চলে গেল। মায়ার সাথে কথা হয়নি বীরেরও। ব্যস্ত ছিল এই কয়েকদিন ধরে। পকেট থেকে ফোন বের করে কল দিল মৌকে। ফোন বন্ধ বলল। এরপর কল দিল মায়ার ফোনে। কেউ ধরলো না। বীরের একটু দুশ্চিন্তা করতে থাকলো, কারণ মৌকে বোনের পরিচয় দিয়ে রেখেছে পুরো চট্টগ্রামে। এখন বীরের শত্রু দল কিছু করলো না তো। বীর নিজের গার্ডের কাছে কল দিয়ে বলে, প্রত্যেকটি বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন ও এয়ারপোর্টে খোঁজ নাও। মৌ কোথায় আছে খুঁজে বের করো। বলেই কল কেটে দিল। চিঠিটা টেবিলের উপর রেখে বাইরে চলে গেল বীর। নিজ দায়িত্বে ভিন্ন জায়গায় খুঁজবে। বলা তো যায় না কোনো বিপদে পড়লো কিনা। বীর বের হবার সাথে সাথে এই চিঠিটা হাতে নিয়ে পড়লো সারা। নিজেদের লোকেদের কল করে জানালো, মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, বিশেষ করে সোনালি যেন জানতে না পারে ও কোন পরিবারের মেয়ে, এটা খেয়াল রেখো। ও পাশ থেকে বলে। যারা এবার কল কেটে কিছু একটা ভেবেই মেসেজ দিয়ে দিল, মেয়েটাকে ঢাকার অলিতে গলিতে খুঁজবে, পেলেই আমাকে জানাবে। আর হ্যাঁ, ওর যেন কোনো অসুবিধা না হয়। ও এই বাড়ির সবার আদরে। ওর গায়ে একটা দাগ লাগলে তার অস্তিত্ব বিলীন করে দেবে ওর ভাই বোন। মেসেজ সিন হলো। যারা এবার দুষ্টু হেসে বলে, তোমার বোনদের সুরক্ষা হবে হ্যান্ডসাম, কিন্তু তোমার কাছ থেকে এমন আইটেমকে কিনে নেওয়া হবে যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। হয়তো এর জন্য তুমি আমাকে কোনোদিন ক্ষমাও করতে পারবে না। মাত্র বিছানা থেকে নিজ শক্তিতে উঠে বসলো মায়া। পানি পান করে সিয়ার উদ্দেশ্যে বলে, ওই মহিলার কি অবস্থা? পাশে থাকা আরেকজন মহিলা, যে মায়াকে চিনেছে তার নাম তারা, সে বলে। মায়া এবার উঠে দাঁড়ালো। সিয়া বলে উঠে, তুমি কোথায় যাচ্ছ ভাবি? মায়া রক্তিম চাহনি দিয়ে বলে, অনেক তো হলো ওই মহিলার নির্মম অত্যাচার। এবার ওনাকে আমি দেখব অত্যাচারের স্বাদ ঠিক কেমন হয়। বলেই চলে যায় মায়া। মায়ার চোখে মুখের ভঙ্গি দেখে কিছুটা ভয় নিজেও পেল সিয়া। কোন কাণ্ড বাঁধাবে কে জানে। তারা মুখটাতে হাসি ফুটিয়ে তুলল। এদিকে সোনালি ও মালিনী দাঁড়িয়ে আছে। সামনে থাকা একটি লোক হাতে চাবুক নিয়ে আঘাত করছে মহিলাটিকে। সোনালি এটা দেখে পৈশাচিক হাসি দিয়ে মালিনীর কানে কানে বলে, এবার তোমার বৌমার কাছে গিয়ে আদুরে সুরে বলবে, তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি শাস্তি দিয়েছো। রাজ তো তোমাকে মাথায় করে রাখবে। বউ যার জন্য আঘাত পেয়েছে তাকে শাস্তি দিয়েছো এটা জেনেই। মালিনী সোনালির দিকে তাকিয়ে বলে, সত্যি বলছো তো? একদম। ওই দেখো তোমার বৌমা আসছে, দেখেছো কি হিংস্র চাহনি, আবার কার দিকে দেখছে।
সোজা ওই মহিলার দিকে। মালিনী তাকালো সেদিকে। মায়া আসছে। মায়ার চাহনিতে রাগ স্পষ্ট। মালিনী একটু হাসলো। সোনালি শিখিয়ে দিল। ও আসলেই বেস্ট শাশুড়ি হওয়ার অভিনয় শুরু করে দেবে। ও আসলেই বেস্ট শাশুড়ি হওয়ার অভিনয় শুরু করে দিবে। দেখবে তোমার ছেলে বউয়েরা তোমাকে মাথায় করে রাখবে। এরপর মোহনা এসেও আমাদের কিচ্ছু করতে পারবে না। মালিনী মাথাটা উপর নিচ করলো। মায়া ওদের দিকে এগিয়ে আসছে। এদিক থেকে গাড়ি থেকে মাত্রই নামলো মাহমুদ সর্দার ও মোহন সর্দার। অন্যদিক থেকে রাজের গাড়ি ঢুকলো সর্দার মহলের ভিতরে। মাহমুদ সর্দার ও মোহন সর্দার এগিয়ে যেতে নেয় মায়ার পিছন পিছন। রাজের গাড়ি গ্যারেজের কাছে আসা মাত্রই রাজ নেমে যায় গাড়ি থেকে। মায়া, সোনালি ও মালিনীর কাছে আসে। মালিনী মুখটা হাসি হাসি করে বলে, তোমাকে ওর জন্য আঘাত পেতে হয়েছিল না? এই দেখো ওর কি হাল হয়েছে তোমার জন্য। এবার তুমি খুশি তো বৌমা? মায়া তাকালো দুজনের দিকে। সোনালি এগিয়ে এসে বলে, শুধু কি তাই, ও তো এখন তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। সোনালি কথা শেষ করতেই মাহমুদ সর্দার ও মোহন সর্দার এসে ওদের সামনে দাঁড়ালো। মায়া রক্তিম চাহনি দিয়ে বলে, অন্যায় করেছে বলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাই না? সোনালি খুশিতে গদগদ করে বলে, হ্যাঁ তাই তো। তাহলে ওনাকে ছেড়ে দিন, এবার শাস্তির রূপটা একটু বদলাবে। সোনালি আর মালিনী খুশি হলো। মাহমুদ সর্দার এবার মায়ার মুখের দিকে তাকালেন। মায়াকে উদ্দেশ্য করে বলেন, মানুষটা অনেক ভালো, সরল সহজ মনের। যতটুকু সিয়ার থেকে শুনলাম ও কোনো অন্যায় করেনি। তুমি ওকে আঘাত করে শাস্তি দিও না, দরকার হয় ওকে আমি গ্রামে পাঠিয়ে দিচ্ছি। মায়া কোনো কথা বলে না, শুধু একটা চাহনি দিল। মালিনী ওর মতো চুপ করেই আছে। সোনালি বলে উঠে, এভাবে থামবেন না ভাইজান, এভাবে থামাবেন না ভাইজান। আমরা কিছু না করেও বৌমার জন্য কথা শুনেছি, তাহলে কিছু করেও কেন এই কাজের মহিলা শাস্তি পাবে না? আঘাত করার মাঝেও পার্থক্য থাকে সোনালি, এটা তোমাকে বুঝতে হবে। ইচ্ছাকৃত দেওয়া আঘাতের শাস্তি দেওয়া উচিত, কিন্তু কারো অনিচ্ছায় বা অগোচরে যে আঘাত দেওয়া হয় ওটা অ্যাক্সিডেন্টালি। সব কিছুকে গুলিয়ে ফেললে হয় না। সোনালি এবার একটু কটূক্তি সুরেই বলে, তাহলে বলতে চান আপনার বৌমার কিছু হলে শুধু আমরাই শাস্তি পাবো, অন্যরা পাবে না? অন্য কেউ আমার বৌমাকে আঘাত করতে আসুক, তার ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই আঘাত কীরূপ এটাকেও দেখতে হবে। দ্বিপাক্ষিক দোষ গুণ না দেখলে তুমি কি করে একজন বুদ্ধিমান মানুষ হলে? সোনালি থেমে গেল। মহিলাটির বাঁধন খুলে দেওয়া হয়। মায়া ওনার কাছে আসে। ওনাকে নিজের কাছে নিয়ে সিয়ার দিকে তাকালো। সিয়াকে বলে, ওনাকে পানি দাও। সোনালি বিরক্তির ভাব প্রকাশ করে বলে, ওকে তোমার পায়ের কাছে নিয়ে ক্ষমা চাওয়াও। মায়া রক্তিম চাহনির সাথে বলে, পা ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কি উনি করেছেন? করেনি বলছো? ও ওখানে সাবান পানি না রাখলে তুমি পড়ে যেতে না। ওই সময় আমিও তো না দেখেই হেঁটেছিলাম, আমার অন্যায় কি কম ছিল? সোনালি হতবাক হয়ে আছে। মালিনী এবার বলে, এখানে তোমার আঘাতের শাস্তিটাই তো দেওয়া হলো। আমি যদি মন্ত্রী শাহমীর রাজের বউ না হয়ে একজন রিক্সা চালকের বউ হতাম, তাহলে কি আজ আমার এই আঘাতের শাস্তি দিতেন তাকে? মনে মনে সোনালি বলে, অত দায় ঠেকেনি আমাদের যে কার কার বউয়ের কি হলো এটা দেখতে যাব। নিহাত তোমার প্রয়োজন এখন, তাই এই আদিক্ষেতা। রাজ এসে ওখানে দাঁড়ালো। এত কিছু হয়েছে এগুলোর কিছুই সে জানে না। সে তো মায়ের জন্য দুশ্চিন্তা করতে করতে এসেছে। আজকে পিয়াস তাকে কল করে কিছুই বলেনি। মায়া এবার পাশে থাকা লোকটার হাত থেকে চাবুক নিয়ে সেই চাবুকের দিকে তাকালো। চাবুকটি মহিলাটির হাতে দিয়ে বলে, এই সর্দার মহলের একটা ভালো গুণ আছে, তা হলো কেউ অন্যায় করলেই তাকে চাবুকের আঘাত বা লাথি মেরে আঘাত করা হয়। বলা হয় এটাকে শাস্তি বলে। এখন আপনার প্রতি অন্যায়ের শাস্তি কি এইভাবেই নিতে চান নাকি ভিন্নভাবে? সোনালি আর মালিনী আহাম্মকের মতো তাকালো। এটা কি বলছে মায়া? তারা কি করলো যে তাদেরকে শাস্তি পেতে হবে? উল্টো মায়ার মন জুগিয়ে চলতে চেয়েছিল। এখন মায়া এগুলো কি বলছে? যা করতে চেয়েছে হতে যাচ্ছে তো তার উল্টো। মালিনী বলে ওঠে, ও আবার কাকে কি শাস্তি দেবে? ঠিক যেটা আপনারা করেছেন তার শাস্তি। আমরা কোনো ভুল করিনি। আমি তো বলিনি আপনারা ভুল করেননি, আপনারা তো করেছেন অন্যায়, আর অন্যায়ের শাস্তি কঠিন হয়।
সোনালি এবার মোহন সর্দারের দিকে তাকালো। মোহন সর্দার রাজের দিকে ফিরে বলে, তোমার বউ কিন্তু বাড়াবাড়ি করছে রাজ। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোমার বউ বড় হয়ে বা বাড়াবাড়ি করলে আমার বউ ছোট মানুষ এগুলো তো শিখবেই। কোন দিক দিয়ে এই মেয়ে ছোট? তুমি ওর বয়সটা দেখলে, কিন্তু তোমার বউয়ের থেকে কতটা ছোট এটা দেখলে না। এত কিছু না বকে তোমার বউকে বোঝাও। এটা তো তুমিও করতে পারতে। কি বলতে চাও? এতগুলো বছর ধরে যেমন তুমি তোমার বউয়ের আঁচলের নিচে মুখ লুকিয়েছিলে, এখন আমি আমার বউয়ের আঁচল ধরেছি। এই আঁচল ছাড়া করি কি করে বলো? আফটার অল বউ তো আমার একটাই। তোমাদের মতো 2 নম্বর বউ নিয়ে সংসার তো করি না। মাহমুদ সর্দার এবার চোখ রাঙিয়ে বলেন, তোমার এখানেও 1 নাম্বার বউ 2 নাম্বার বউ দেখতে হবে? বউ কয় নাম্বার এটা দেখার কোনো নির্দিষ্ট জায়গা লাগে নাকি? তোমরা সব জায়গায় তো 2 নম্বর নিয়ে করো। এটা তো চোখের সামনে না, চাইতেও আসে। মায়া এবার মহিলাটির দিকে আবারও প্রশ্ন ছুড়ে দেয়। তো বলুন কি করতে চান তাদেরকে? মহিলাটি সোনালি ও মালিনীর মুখ দেখে ঘাবড়ে যায়, ভয়েতে বলে, আমি কোনো শাস্তি দিতে চাই না, আমি গ্রামে চলে যাব। মোহন সর্দার বলে ওঠে, শুনলে তো, শাস্তি স্বরূপ কিছুই দিতে চায় না। আপনি মুখটা বন্ধ করুন মিস্টার মোহন সর্দার। আপনি তো বউকে চোখের সামনে শোপিস বানিয়ে রেখেছেন, যার গায়ে ধুলো লাগলেও আপনার নজরে আসবে না। ধুলোটাকে জাস্ট ঝাড়া দিয়ে সরিয়ে দিবেন, তবুও বউ আপনার চোখে পট্টি দিয়েই রাখবে। মুখ সামলে কথা বলো মেয়ে। না হলে কি করবেন? আমাকেও শাস্তি দিবেন এভাবে? ভুলে যাবেন না, আমার কিন্তু কম ক্ষমতা নেই। আমি চাইলেই এই মন্ত্রীর নামেও মামলা করে দেওয়ার ক্ষমতা রাখি, সেখানে আপনি এক চুনোপুটি। রাজ ডাক্তারকে কল করেছে। কথা শেষ করেই মাহমুদ সর্দারের কানের কাছে মুখ রেখে বলে, বাবা মেয়ের কোনোদিনও যুদ্ধ দেখেছো? তোমার মতো অপদার্থ ছেলের বউ দেখিয়ে দিল। রাজ বড়সড় অপমান বোধ করলো। তাকে পাত্তা না দিয়ে বলে, এখন যদি আমার বউ শাস্তি হিসেবে তোমার বউকে চাবুকের আঘাত দেয়, সহ্য করতে পারবে তো? আজ অন্যান্য মালিনী কম করেনি। ও কি করে একজন নির্দোষকে শাস্তি দেয়, তাও নির্মমভাবে। ওকে ওর প্রাপ্য শাস্তি পেতেই হবে, তবে না একটা শিক্ষা সে পাবে। মায়া এবার পাশে থাকা লোকটিকে বলে ওঠে, এতক্ষণ ধরে আমার ওনাকে মারছিলেন তাই না? এবার নিন, এই দুজনের চাবুকের আঘাত করুন। মালিনী আর সোনালি দূরে সরে গেল কিছুটা। ঘাবড়ে গিয়ে মালিনী বলে, আমাদের দোষ কি? ওই যে বললাম নির্দোষ ব্যক্তিকে আঘাত করেছেন, তাও কোনো অন্যায় ছাড়া। আমি তো বলেই দিলাম এটা আমারও অন্যায় ছিল। আমিও বেখেয়ালি ছিলাম। যেহেতু এখানে না বুঝে কাহিনী ঘটেছে, তাহলে এইটার শাস্তি হয় না। তবুও তাকে নির্যাতন করা হয়েছে। তার অজান্তে করা ভুলের এতগুলো আঘাতের মাসুল তো দিতে হবে আপনাদেরকেও। উনি যখন মুখ ফুটে বলার সাহস পাচ্ছেন না, তখন শাস্তিটা একই রূপে হোক। এতে যদি আপনারা সঠিক বিচার করার ক্ষমতা রাখেন তো ভালো। মায়া কথাটি শেষ করে লোকটির দিকে তাকালো। লোকটি ইশারা পেয়ে আঘাত করতে লাগলো সোনালি ও মালিনীকে। মায়া মনে তৃপ্তি মিটিয়ে দেখছে এই দৃশ্য। এক একটি চাবুকের আঘাতে কুকড়ে উঠছে মালিনী ও সোনালি। ওরা দুজনেই তাকিয়ে আছে মোহন সর্দার ও মাহমুদ সর্দারের দিকে। কেউ কোনো কিছুই বলছে না। মালিনী বুঝতে পারলো মাহমুদ সর্দার কিছুই বলবেন না। তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আর তার কাছে যে এরা দুজন অন্যায় করেছে এটা প্রথমে সেই বুঝিয়ে দিয়েছেন। এতগুলো বছর সংসার করে এটা তার বোঝা হয়ে গেছে। সোনালি চিৎকার করে বলে, মোহন, তুমি কিছু করো। মোহন সর্দার মায়ার কাছে এসে বলে, তুমি এই বাড়ির বউ, তোমার শাশুড়িকে আঘাত করো কিভাবে? ঠিক সেইভাবেই যেভাবে তারা এতক্ষণ করছিল। তুমিও কি তোমার বউয়ের হাতে ননির পুতুল হয়ে থাকবে? তুমিও কি কম আছো? তোমার বউয়ের জন্য তোমার হৃদয় ঝলসে যাচ্ছে। তোমার বউ বাকিদের বউ কি বউ না? আনমনে রাস্তা দিয়ে হাঁটছে পিয়াস। রাজের দলের একজনকে জানিয়ে দিয়েছে সে আর এই চাকরি করবে না। যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রয়োজন নেই। আজ অনেক বড় অপমান তাকে সোনালি করেছে, যেটা পিয়াসকে খুব বাজেভাবে আঘাত করেছে। এমনিতেও নিজের ভাগ্য নিয়ে কষ্ট হয় মনের মধ্যে। এর ভিতর আবার তার মধ্যবিত্ত জীবন নিয়ে খোঁচা। মানুষ হয়ে একজন মানুষকেই তো আমাদের সহায়তা করতে হবে। এটা সব মানবের মস্তিষ্কে থাকলে আজ পৃথিবীতে এত কিছুর সম্মুখীন হতে হইতো না। প্রিয়াস ওর বাবা মায়ের সাথে যেখানে থাকতো ওখানেই যাচ্ছে। এতদিন তো ফ্ল্যাটে ছিল, ওই বাসাটাই যাওয়ার আগে একটা আবাসিক হোটেল বাদে।
যেটা পার করে যেতে হয় বাসায়। আজকে যেই হোটেলটা ক্রস করতে নিবে অমনি পিয়াসের পিছন থেকে ঝাপটে আঁকড়ে ধরে কেউ। পিয়াস ব্যালেন্স হারা হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু পাশের খাম্বাটার সহায়তায় আর পড়তে পারে না। পিয়াস নিজেকে ঠিক করে পিছনে ফিরে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে গেঞ্জির উপরে জ্যাকেট ও নিচে ব্ল্যাক জিন্স পরা এক নারী, যার চোখে মুখে আতঙ্ক, কাঁধে ব্যাগ ও হাতে ছোট একটি কাগজ। পিয়াস বলে উঠে, এভাবে চাপড়ে ধরলেন কেন? মৌ এতক্ষণ হাঁপাচ্ছিল, এবার পিয়াসের দিকে ফিরে বলে, আসলে আমি ইচ্ছে করেই জাপটে ধরিনি। ওই পালাতে গিয়ে আপনি বাধা হয়ে গিয়েছিলেন। মানে? মানে এই যে আমি খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম, আপনি খুব আস্তে পিঁপড়ার মতো গতিতে হাঁটছিলেন, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পিয়াস বুঝলো তাই কথা না বাড়িয়ে চলে যেতে নেয়। মৌ বলে উঠে, একটা হেল্প করবেন আমাকে? কি হেল্প? আপনার ফোন হবে? আসলে আমার ফোনে চার্জ শেষ, বাসা থেকে বের হবার সময় খেয়াল করিনি। ফোনের চার্জ 8% ছিল। এখন এত দূর গান শুনতে শুনতে এসে দেখি ফোন বন্ধ। কোথায় এসেছিলেন? এই হোটেলে। পিয়াস এবার নাক সিটকে পিছিয়ে দাঁড়ালো। মৌ বুঝতে না পেরে বলে, কি হলো, এভাবে পিছাচ্ছেন কেন? আপনি এসব করে বেড়ান? ছি। এই এসবের মানে কি? কি সব? আপনি যে হোটেলে এসেছেন সেখানে যে কাজ হয় সে কাজের কথা বলছি। কেন? এই হোটেলে কি? আর পুলিশ এসে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে কেন? আপনার হাতে ওটা কি? মৌ কাগজ এগিয়ে দিয়ে বলে, এটা তো টিকিট, রুম বুকিং করেছি তাই। পিয়াস নেড়ে চেড়ে দেখলো, অতঃপর বলে, আপনি জানতেন না এখানে আজ কি হবে? না, আমি তো ঢাকা বেস্ট হোটেল ওয়েবসাইটে দেখেছিলাম স্টাডির জন্য। আপনি স্টাডির জন্য এসেছেন? হ্যাঁ, আসলে আমার আর্ট কম্পিটিশন আছে, কিন্তু থাকার কোনো জায়গা নেই। এখন একটা হোটেলে থাকতে চাই 3 দিনের জন্য। এই কম্পিটিশনে জিতলে আমি আমাদের কোম্পানিতে জব পাবো। আমার আপু বলেছে আমাকে কিছু ডিজাইনের জন্য তার কোম্পানিতে জব দেবে, কিন্তু আমি দক্ষ না হলে দিবে না। এখন আমার আপুটাই তো হারিয়ে গেছে। শেষের কথাটা মন খারাপ করে বলে মৌ, যার কারণে পিয়াস মনে করে মৌয়ের বোন হয়তো নিখোঁজ। মৌয়ের কষ্টটা দেখে পিয়াস নিজেও একটু দুঃখ প্রকাশ করলো। আসলে এটা আবাসিক হোটেল, এখানে ভালো ছেলে মেয়েরা আসে না। প্রায় সময় এদিকটাই সার্চ করা হয়। কোনো আসামি বা বেআইনি কিছু খবর পেলেই সার্চ হয়। আপনি হয়তো জানেন না এই বিষয়ে। এগুলো জানতে পরিবেশ থাকা। আমি কিভাবে এত জঘন্য ব্যক্তিদের সম্পর্কে জানবো? আমি তো এসব পরিবেশের আশেপাশেও থাকি না। এগুলো জানতে পরিবেশের সাথে থাকা লাগে না, এমনিতেও জানা যায়। দুনিয়ায় বিপদ আপদ তো আজকাল খবরেই বেশি দেখায়। খবরে দেখি, কিন্তু খুবই অল্প। আচ্ছা, আপনাকে এখন একটা ভালো হোটেলে সাজেস্ট করব। করুন। পিয়াস কিছু বলার আগে ওখানে পুলিশ আসে। পুলিশের লোক এসে পিয়াসার মুখে ধরতে যায়, তখনই মৌ বলে, আরে আমাদেরকে ধরছেন কেন? আমরা এমন লোক না যেমনটা আপনারা ভাবছেন। আমরা ভালো মানুষ। আপনারা আসলে আমাদের ভুল বুঝছেন স্যার। আর কিছু বলার আগেই পিয়াসের হাত থেকে কাগজটি নিয়ে কিছুক্ষণ দেখে বলে। মৌ এবার বলে ওঠে, আর উনি তো ছিল না। মৌ এবার বিপাকে পড়ল, নিজের জন্য আরেকজনকে বিপদে পড়তে হলো। মৌ পিয়াসের আপাত মস্তক দেখলো, বিরক্তিতে কপাল কুঁচকে আছে তার। পুলিশের এসব বাড়াবাড়িতে মাঝে মাঝে বিরক্ত তো লাগেই। পুলিশ এমন সচেতন না হলে দেশে অনৈতিক কাজ যেন আরো বৃদ্ধি পেত। কিছু একটা করতে চাই মৌ, এমন কিছু যেটা করলে সে এবং প্রিয়াস দুজনেই বিপদের থেকে রক্ষা পায়। কিছু বুঝতে না পারলেও পাশে এক নর নারীকে দেখে মাথায় হিন্দি সিনেমার অনেক কিছু মাথায় আসলো, তাই বলে ওঠে, আসলে হয়েছে কি, আমরা দুজনে আজকে বিয়ে করব। আমাদের কোনো গার্জিয়ান নেই। সেই চট্টগ্রাম থেকে এসেছি আমি আর ও বিয়ে করতে। থাকার জন্য হোটেল খুঁজছিলাম, এই তো একটু পরেই বিয়ে করব। এর প্রমাণ হলো একটু পর আমাদের বিয়ে। আমরা যে বিয়ে, বিশ্বাস না হলে আমাদের দেখুন। বলেই পিয়াসের হাতের কোনোই জড়িয়ে ধরে মৌ। পিয়াস রাগে ছাড়িয়ে নিতে চাইলে মৌ কানে কানে বলে, জীবনে বাঁচাতে আমার বিয়ে হয়েও
না যান, না হলে জেলের ভাত খান। অপশন আপনার। জীবন আমাদের দুজনের। পিয়া শুকনো ঢোক গিলে বলে। আসলে আমরা বিয়ে করব। আমরা তো জানিই না এই হোটেলে কি হয়। পিয়াস আর মো একে অপরের দিকে তাকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে ভীতকণ্ঠে বলে। সাক্ষী তো নেই। আমরা কাজীকে সাক্ষী আনতে বলবো, তারপর বিয়ে করব। আপনি। ওদের দুজনের একসাথে চিল্লানো শুনে পুলিশ দাঁড়িয়ে থেকে বলল। দুজনে মাথা নাড়ালো। পুলিশ এসে বলে। মো এবার কান্না করে বলে ওঠে। না, আমার থানায় যাওয়ার মতো মানুষ না, আমার কেরিয়ার। বলে কান্না করে দিল। পিয়াস সেই কান্না দেখলো। হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল এই কান্না দেখে। মিষ্টি মুখের মেয়েটার এখন কান্না দেখতে ভালো লাগছে না তার। পিয়াস মোয়ের হাত শক্ত করে ধরে বলে। চলুন কাজী অফিসে, বিয়ে করব আমরা। মো কান্না থামিয়ে পিয়াসের কানের কাছে মুখ রেখে বলে। আরে আমি তো অভিনয় করছিলাম। পিয়াস এখন কি বলবে নিজেও বুঝতে পারলো না। যার জন্য করলো দয়া সে করলো কিনা ছলনা। পুলিশ ওদের দিকে তাকিয়ে বলে। বাধ্য হয়ে ওরা গেল। পাশেই কাজী অফিস দেখে মো বলে। এই ধরনের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরেই কাজী অফিস। আসলে কাজী তো জানতোই না যে এখানে আবাসিক হোটেল হবে আর অদ্ভুতভাবে আমাদের বিয়ে দিতে হবে, তাই এখানে তার অফিস। রেগে বলল পিয়াস। পুলিশ কাজীর সাথে কথা বলছে। এর মাঝেই মো বলে ওঠে। আমরা একটু একে অপরের সাথে কথা বলতে চাই। বিয়ের আগে 1 মিনিট কি দেওয়া যায় না? সবাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। এক কোণায় দাঁড়িয়ে মো ও পিয়াস কথা বলছে। অন্য পাশে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। জোড়ায় জোড়ায় দেখে দুজনকে কাজী অফিসে এনেছে। বাকি দুজনের কাছে প্রমাণ আছে তারা বিয়ে করতে চায়। মেয়েটির মা অসুস্থ আর ছেলেটির বাবা মা নেই, তাই ওরা ওদের মতো বিয়ে করে নিত। এখন মো আর পিয়াসের সময় বোঝা যাবে ওরা মিথ্যা বলেছিল নাকি সত্যি। মুখ দেখে তো ওদেরকেও ইনোসেন্ট লাগছে। মিথ্যা না বললে ওরা বিয়ে করবে, আর মিথ্যা বললে পালাতে চাইবে। মো পিয়াসের দিকে তাকিয়ে বলে। বিয়েটা করতেই হবে? পরিস্থিতি এমন। আচ্ছা, বিয়ের আগে অন্তত আমাদের পরিচয়টা জানা উচিত। হুম। আমি মৌ। আমি পিয়াস। আমি এখন অনার্স কমপ্লিট করেছি। ইচ্ছা আছে নিজেদের কোম্পানিতে জব করার, তাই আর্ট নিয়ে বেশি সময় কাটাই। আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্সে উঠেছি। এতদিন মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এখন টোটো কোম্পানিতে জব করি। মো মুখটা শুকনো করে বলে। এভাবে অপমান করবেন না। এখন আসি পারিবারিক পরিচয়ে। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। আমার বাবা মা নেই, কিন্তু আমার ভাই বোন আছে। আরো কিছু বলতে যাবে তার আগেই পুলিশ এসে বলে। মো আর পিয়াস চাওয়াচাওয়ি করে নেয়। পুলিশ সন্দেহের চোখে তাকিয়ে বলে। আসলে তো এটাই সত্যি। সিনেমা আর পাশে থাকা যুগলদের দেখে মো এটা বানিয়ে ফেলে। মো ওর ব্যাগ থেকে আইডি কার্ড দেয়। ফোনটা দেখে নিয়ে বলে। আচ্ছা, আমার ফোনটা কি চার্জে দেওয়া যাবে? আসলে আপনাদের প্রমাণ দিতাম আমি নিরপরাধ। পিয়াস ওর এনআইডি কার্ডের ফটোকপি দিল, যেটা ওর মানি ব্যাগে সবসময় থাকে। পুলিশ ওগুলো কাজের কাছে দিল। মো বিড়বিড় করে বলে। ফোনে আমার কম্পিটিশনের সব ইনফরমেশন আছে। অনলাইনে যে আমি ফর্ম করেছি তার প্রমাণও ছিল। টাকলা পুলিশ দেখতেই দিল না। পিয়া সেটা শুনে বলে। হ্যাঁ তাই তো, পুলিশের তো বসে বসে আপনাকে নিয়ে পড়ে থাকার জন্য অঢেল সময়। আরে ভাই। কথাটা একটু জোরেই বলে মৌ, যেটা শুনে কাজী বলে ওঠে। হবু স্বামীকে ভাই বলতে হয় না মা, উনি তোমার হবু স্বামী। মৌ মুখ ভেঙচি দেয়। কাজী শুরু করে ওদের বিয়ে পড়ানো। টানা 1 ঘন্টা ধরে চাবুকের আঘাত সহ্য করেছে সোনালি ও মালিনী। এখন ওরা হলরুমে সোফায় বসে আছে। ডাক্তার এসেছে মাত্র। সোনালি আর মালিনী কাতরাচ্ছে ব্যথায়। বয়স হয়েছে দুজনের। এই মার কি শরীরে সহ্য হয়? হিয়া মাত্র বাসায় আসলো, সেই সাথে দরজা দিয়ে ঢোকে ডাক্তার। ডাক্তার এসেই মহিলাটির কাছে আগে যায়, যে প্রথমে মার খায়। হিয়া দেখলো তার মা আর কাকে কাতরাচ্ছে, তাই সেদিকে এগিয়ে গিয়ে বলে। তোমাদের কি হয়েছে? এত মারের দাগ কেন? শাস্তি দিয়েছে ওরা? সিয়া বলে ওঠে। হিয়া আবারও প্রশ্ন করে। কিসের শাস্তি? রুদ্র বেশ কাছেই ছিল হিয়ার। হিয়ার কানের কাছে মুখ রেখে বলে।
পংটামি করতে গিয়েছিল দুজনে, তাই এই শাস্তি। ছি, মুখের কি ভাষা! ওরা করবে পংটামি, আমি বললেই দোষ? শাট আপ রুদ্র ভাই। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। সিয়া সবকিছু খুলে বলল। ডাক্তার মহিলাটিকে দেখে উঠে দাঁড়ালো। রাজ বলে উঠে, আমার বউয়ের কাল থেকে জ্বর, ফাটা কপাল আবার ফাটিয়েছে, তাকে একটু দেখে নিন। ডাক্তার মায়াকে দেখছে। মোহন সর্দার বলে উঠে, আর একটা সোফায় যে দুজন বৃদ্ধ মানুষ কাতরাচ্ছে, এটা দেখতে পাচ্ছ না? তাদের তো দেখতে পাচ্ছি, সাথে তাদের বরদেরও দেখছি। তাদের বর কোনো স্টেপ নিচ্ছে না, এটাও খুব ভালো করেই দেখতে পাচ্ছি। কিসের স্টেপ নেব? ডাক্তার ডাকো, সেবা করো। বউ ব্যথায় ছটফট করছে, স্বামী হয়ে কিনা আমার কাছে এসে সাফাই দিয়েই যাচ্ছ শুধু। বউ তোমার, আঘাত তার, এখানে আমি কি করব? তুমি ডাক্তার ডেকেছো বলেই তো আমি আর ডাকিনি। আমাকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে যে আমি তোমার বউয়ের জন্য ডাক্তার এনে নিজের বউয়ের থেকে পার্মানেন্ট দূরে থাকি? যাদের শাস্তি দিল আমারই বউ, তাদের জন্য ডাক্তার এনে আমার 2 দিনের সংসার দীর্ঘায়ু না করে ক্ষণিকের করতে পারবো না? দুঃখিত বাবা কাকা, তোমাদের এই 2 নম্বর বউগুলোর জন্য আমি আমার বউকে হারাতে চাই না। মাহমুদ সর্দার কিছুই বললেন না। তার কোনো যায় আসে না এসব কিছুতে। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে মালিনী। সে আজ অন্যায়কে প্রশ্রয় দিল। এটা নিয়ে ক্ষিপ্ত মাহমুদ সর্দার নিজেও। মোহন সর্দারের মাঝে অহংকার বোধ বেশি, তাই সে বউয়ের হয়ে বলেই যাচ্ছে। যা বলছে তাও যুক্তির বাইরে। এতে করে রাজের কাছ থেকে উল্টোপাল্টা লাগামহীন কথা তিনি অন্তত শুনতে চান না। ভাইয়ের মতো যে তাকেও বউ পাগলা নামটা শুনতে হবে, শুধু বউ না, 2 নাম্বার বউ নিয়ে, তাও আবার নিজের ছেলের কাছেই। এর থেকে লজ্জাজনক আর কি আছে? রাজ নিজের মতো চুপ থেকে ব্রুকুটি করে বলে। আমার পিউ বেবি কোথায়? বলতে না বলতেই ওখানে একজন যুবক এসে বলে, স্যার পিয়াজ বলেছে ও আর এখানে থাকবে না। ওর ফ্ল্যাটের চাবি আর কিছু কাগজপত্র আমাদেরকে দিয়ে গেছে। কেন? কারণটা জানায়নি, কিন্তু ওর মনটা বিচ্ছিন্ন ছিল। তারা এসে রাজের কাছে বলে দিল সবকিছু। সব শুনে রাজ সোনালি দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই বিটিকে চাবুকের মারের সাথে যদি নর্দমার পানি খাওয়ানো যেত, তাহলে বমির সাথে সব নোংরামি বের হয়ে আসতো। বলেই সামনে থাকা যুবকের দিকে তাকিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে আমার পিউ বেবিকে আমার সামনে নিয়ে আসো। আসতে না চাইলে পাঁজা কোলা করে নিয়ে আসবে, তারপর দেখাচ্ছি তার ইগো থাকে কোন গুহায়। যুবকটি চাপা হাসি দিয়ে চলে গেল। ডাক্তার মায়াকে চেক করে ওষুধ লিখে দেয়। চলে যেতে নিলে মাহমুদ সর্দার বলেন, ব্যথার ঔষধ বাদে কিছু ওষুধ দিয়ে যান ওদেরকে, বিশেষ করে জ্বরের ওষুধ। মোহন সর্দার বলে উঠে, ব্যথার ওষুধ দিবে না কেন? কারণ ওদের ব্যথা যত দীর্ঘ হবে, বিবেক তত বৃদ্ধি হবে। আর জ্বর আসলে কপাল পোড়া আমাকেই ডাক্তার ডাকতে হবে। সাথে ছেলের মতো বউয়ের সেবা করা লাগবে। বুড়ো বয়সে এইসব আদিক্ষেতা ভাল লাগছে না। বউকে ভালোবাসা সেবা করা আদিক্ষেতা না বাবা, এটা যোগ্য স্বামীর এক আশ্চর্য রূপ, যেটা তোমার মতো বুড়া বেটা দেখাতে অক্ষম। মোহন সর্দার ঠোঁটটা চওড়া করে মাহমুদ সর্দারকে খোঁচা মেরে বলেন, ছেলেকে কি বানিয়েছো দেখো। এখনই সম্মান দেয় না, পরে তো আছে বাকি জীবন। তোমার ছেলেটা তো পড়ে আছে বিদেশের মাটিতে। তোমার কতটা উজ্জ্বল জীবন দিল এটা আগে দেখো। আমার মিহির সেরা কৃষি বিজ্ঞানী হয়ে ফিরবে, এটা আমি তোমাকে বলে দিলাম। অমন সেরা মন্ত্রী তো আমার ছেলেও হয়ে বসে আছে। কিন্তু কপাল যখন ফাটা থাকে, তো বাঁশ সব জায়গা থেকেই মেলে, হোক সে ছেলে আর হোক সে বউ। রাজ হেসে দিল 2 ভাইয়ের কাণ্ডে। তার একটা ছোট্ট কথাই কই এখন বাবা ছেলের কথা বাড়বে তা না, উল্টো কিনা 2 ভাইয়ের মাঝে কথা কাটাকাটি। ওদের কথার মাঝেই গাড়ির হর্ন বেজে ওঠে। কেউ ঢুকেছে সর্দার মহলে। রুদ্র বলে উঠে, ভাই চলে এসেছে। বলেই যেতে নাই সিয়া মুখে হাসি ফুটিয়ে সেও চলে গেল বাইরে। এক এক করে সবাই উঠে গেল আদ্রকে দেখতে। রুদ্র ও সিয়া সবার আগেই বাইরে বের হয়। হিয়া নিজেও ওদের পিছনে ছুটছে। সবাই ভাই বোনের ভালোবাসা যেন একই রকম প্রকাশ করে। এখানে কে আপন কে পর এগুলো কেউ দেখে না। হিয়া দৌড়ে এসে সোজা রুদ্রের পিঠের সাথে ধাক্কা খায়। রুদ্র পিছনে ফিরে দেখে হিয়ার চোখের চশমা নিচে নেমে এসেছে। চুল সিল্কি হওয়ার কারণে সামনে কিছু কাটা চুল ঠোঁটের উপরে এসে ছুঁয়েছে। হিয়ার বাম হাতটা নাকের কাছে ধরে আছে। দৃষ্টি তার রাগী রাগী, তাও আবার রুদ্রের দিকেই। এই রাগী রূপটাকেও আরামসে মনে জায়গা করে নিয়েছে রুদ্র।
হিয়ার আগের সাথেই বলে। একটু সাবধানে চলতে পারেন না? রুদ্র অবাক হলো। এই মেয়ে বলে কি সে একজন দেশ রক্ষক হয়ে সাবধানে চলে না? এখানে তো হিয়াই দৌড়ে এসে ধাক্কা খেলো। রুদ্র আলতো হেসে বলে, নারী জাতির জাতীয় স্বভাবটা দেখিয়ে দিলি, তাই না? নারী জাতির জানি স্বভাব কোনটা রুদ্র ভাই? এই যে দোষ করবে নিজে, দোষ দিবে সামনে থাকা অবুঝ বালকের। আপনি অবুঝ বালক, এটা আবার আমাকে শুনিয়ে বলছেন? আপনার মতো নষ্ট পুরুষ কখনো অবুঝ হয় নাকি? আমি এক কথা বারবার বলি না। কোন কথাটা বলেছেন যেটা আবার বলতে চান না? একটু আগে কি বললাম? নারী জাতির জাতীয় স্বভাব নিজের দোষ না দেখে অবুঝ পুরুষদের দোষ দেখা। এই তো স্বীকার করেছিস। এইটাই আমি বারবার রিপিট করতে পারবো না। আপনি শুধু নষ্ট পুরুষ না, আপনি একজন। রুদ্র বাকি কথা বলতে দিল না। হিয়া ঠোঁটের কোণা দিয়ে আঙ্গুল ছুঁয়ে চুলগুলো কানের কাছে গুজে দিল। হিয়া অপলক চাহনি দিয়ে চুপ করে আছে। কানের কাছে চুলগুলো গুজে দিয়ে বাইরে তাকালো রুদ্র। গাড়ি ঢুকলো ভিতরে। রাজ বাইরে এসে বলে, আপনি এত অলস কেন মন্ত্রী মশাই? আপনার ভাই এসেছে এত দূর থেকে, অনেক দিন পর তাকে দেখার আনন্দ তো সবার মাঝে থাকবেই। এদের ভাই বোনের বন্ডিং তো এমনই। রাজ বাইরে এসে বলে। আদ্র নামলো গাড়ি থেকে। আহান সর্দার ও মাহমুদ সর্দার একসাথে দাঁড়িয়ে আছে। আদ্র এসে তার বাবাকে জড়িয়ে ধরলো। তারপর মাহমুদ সর্দারের কাছে এসে জড়িয়ে ধরলো। দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসি উপহার দিয়ে আদ্র ছুটে গেল রুদ্রের কাছে। রুদ্র আদ্রকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাই আমার। কেমন আছিস ভাই? ভালোই ছিলাম, এখন তুমি আসাতে আরো ভালো আছি। আমাকে তো এভাবে বাইরে টুকটাক কাজে যেতেই হবে ইন ফিউচার, তখনও কি এমন বলবি? ভাইয়ের ভালোবাসা কখনো কমে না। আমাদের সব সম্পর্কের মাঝে ভাইয়ের সম্পর্ক হলো আলাদা এক টান, যেটা আমরা বাবা মায়ের থেকে পাই। তাই তো তুমি আসার পর আমার মাঝে আলাদা অনুভূতি কাজ করছে। ভাইকে মনে হয় 1 মাস নয়, পুরো 1 যুগ পর দেখছি। আদ্র হাসলো শুধু। স্বভাবতই একটু কম কথা বলে আদ্র, আর একটু রুডি স্বভাবের সে। কিন্তু পরিবারের কাছে সে একটু ভিন্ন। বাবা ভাইয়ের জন্য জীবনটা দিয়ে দিতে পারে এমন সে। আদ্র এবার রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ বলে, সফর কেমন হয়েছে ভাই? এই তো ভালোই। এখন বাকি দিনগুলো আরো ভালো করার প্রস্তুতি নিতে হবে তো। আদ্র এবারও মৃদু হাসলো। মায়ার দিকে তাকিয়ে বলে, তোমার বউ? আমার মায়াবতী। আসসালামু আলাইকুম মায়াবতী। মায়া সালামের উত্তর দিতে যাবে তখনই রাজ বলে, মায়াবতী শুধু আমি বলবো, তুই কেন? কেন ভুলে গেলে? তোমার মায়াবতীকে তো আমিও মায়াবতী বলতাম। মায়া এবার আদ্রের দিকে তাকালো ভালো করে। মনে পড়লো অবনী আর শাহানা পারভিন ছিল 2 বান্ধবী। তার মানে এই আদ্র আর রুদ্র অবনীর ছেলে। মায়া যখন ছোটবেলায় এই বাড়িতে ছিল তখন একবার অবনী আর আদ্র এসেছিল। মায়া শুনেছিল ওরা দুজন এসেছিল আদ্রের নানা বাড়িতে ঘুরতে। আরো কিছু সদস্য আছে ওদের, কিন্তু তারা যে আহান সর্দার আর রুদ্র এটা জানতো না। আদ্র আর অবনী তখন আসে বিদেশ থেকে। এই সেই রাজের মতো করে আদ্র মায়াকে ডাকতো মায়াবতী বলে। ওই যে ওদের দাদাজান শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দেওয়া লাগেনি, দাদাজান তো ওকে মায়াবতী বলে ডাকতো। সেখান থেকে ওদের কাছে ওই ডাক মুখস্থ। মায়া যখন আদ্রর মুখে এরূপ কথা শুনলো একটু আঁতকে উঠল। তাহলে কি তার পরিচয় জেনে গেল সবাই? রাজ মায়ার দিকে তাকিয়ে কথা এড়াতে বলে, কিন্তু এই মায়াবতী তো সেই মায়াবতী নয়। এটা আমার রেজিস্ট্রি করা মায়াবতী, আর তখন ছিল আমার পুতুল বউ। আদ্র রাজের দিকে চোখ রেখে বলে, তোমার বউ আমাদের সকলের বোন। সে তোমার কাছে যেমন মায়াবতী, আমাদের প্রত্যেকটা ভাইয়ের কাছেও ঠিক সেই রূপ মায়াবতী হোক না এটা নতুন মায়াবতী। বলে আদ্র সোনালী ও মালিনীকে সালাম দিল। অতঃপর আদ্রর চোখটা গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অভিমানী এক নারীর দিকে। সিয়া মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে টানা 1 মাস পর এলো, তার দিকে একবারও চাইলো না। এটা তো বড় অন্যায় হয়েছে তার সাথে। সিয়া মুখটা শুকনো করে ভিতরে ঢুকলো। একটাও কথা বলেনি আদ্রর সাথে। আদ্র এটা দেখে চুপ করে হাসলো। প্রিয়সী অভিমান করেছে, এখন তাকেই আগলে নিয়ে অভিমান ভাঙতে হবে। সিয়াকে এভাবে চলে যেতে দেখেছে সবাই। রাজ আদ্রর কাছে এসে বলে, আমার বোনের মন হাহাকার করছে। বোনের কষ্ট কিছু ভাই হয়ে আমার সহ্য হয় না। আমার জীবনের এক অংশ আমার বোন, যেটা তোমার হাতে দিয়ে তোমাকে রক্ষক বানিয়েছি। এখন যাও, আমার বোনের অভিমান ভাঙিয়ে দাও। আদ্র মৃদু হেসে চলে গেল ভিতরে।
মায়া রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এটা দেখে মাথা একটু নিচু করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন মায়াবতী? দেখছি আপনাকে। কি বরকে কি আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? উম, তাহলে একটু ভিন্ন, যেন সেই মানুষটা যাকে একসময় খুব মিস করতাম। রাজ কিছু বুঝলো না। এক সময় মিস করতো মানে কি? পরে ভাবলো হয়তো রাজ বিদেশে থাকতে রাজকে অনেক মিস করেছে মায়া। এই অবর্তমানে ঘটে যাওয়া কিছু ঘটনা অজানা ঘটনার খোঁজ করছে রাজ, যেটা জানতে পারলেই সবকিছুর সমাধান। রাজ মাথাটা সোজা করে অন্যদিকে তাকালো, দেখলো মাহমুদ সর্দার তার দিকেই শুকনো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, এইভাবে কি দেখছো? দেখছি আমার নির্লজ্জ ছেলেকে এতগুলো মানুষের সামনে বউয়ের দিকে কিভাবে ঝুঁকে থাকে। তুমি বাবা হয়ে মাঝে মাঝে এমন কথা বলো না, মনে হয় তুমি কোনো বাংলা সিনেমার হিরোইনের বড়লোক ফিলার বাপ, আর আমি সেই হিরোইনের জীবনে আসা গরিব হিরো। এমনটা হলেও মানা যেত, অন্তত লাজ লজ্জা থেকে বাঁচত। এখন তো ওটাও থাকে না। অবশ্য তোমাকে আর কি বলবো, আমার পোড়া কপালের দোষ। জন্ম দিয়েছিলাম এমন এক পুত্রকে যে ক্ষণে ক্ষণে লজ্জায় ফেলে। আমাকে জন্ম দেওয়ার আগে ভেবেচিন্তে জন্ম দেওয়া উচিত ছিল, তাহলে এই লাজ লজ্জায় পড়তে হতো না। মাহমুদ সর্দার এবার ধমকের সাথে বলেন, কুলাঙ্গার, তোমাকে আমি জন্ম দেইনি, তোমার মা দিয়েছে। সূত্রপাত তুমিও ছিলে বাবা, একা আমার মৃত মায়ের দোষ দিবে না। তোমার চরিত্র ঠিক থাকলে আমার জন্ম হতো না। আহানোর মুখটা সেলাই করে দে, না হলে ওই ছেলে কবে আমার হাতে খুন হয়। আহান সর্দার বিপাকে পড়ে বলেন, মাথা ঠান্ডা করো ভাই। আর রাজবাব, তুই তো মন্ত্রী হয়েছিস, পরিবারের বড় সন্তান, একটু মুখটা সামলা। আমি কি নিজ থেকে এগুলো বলি? সবকিছুর সূত্রপাত তো আমার বাবাই করে। এখনই তো লাইভ দেখলেন, তাও আমাকে বলবেন বুঝে শুনে চলতে? মাহমুদ সর্দার এবার তেড়ে আসতে নাই। আহান সর্দার তার দুই হাত ধরে আঁকড়ে নিয়ে ঘরের ভিতর চলে গেল। মায়া হতাশ চাহনি নিয়ে দেখছে। পিছনে ছিল হিয়া আর রুদ্র। হিয়া হাঁ হয়ে দাঁড়িয়ে ছিল আর রুদ্র ওর পিছনে পাশে থাকা দেওয়ালে হেলান দিয়ে মজা নিচ্ছিল পরিস্থিতির। আহান সর্দার ভিতরে ঢোকার আগে একবার রুদ্রর দিকে তাকিয়ে চোখ গরম করে শাসিয়ে বললেন, বড় ভাইয়ের থেকে ভালো কিছু শিখলে শিখবে, কিন্তু ওই খারাপ দিক খবরদার শিখবে না, তাহলে তোমার পজিশন কি আমি দেখব না। বলেই তিনি ভিতরে চলে গেলেন। হিয়া মুচকি মুচকি হাসছে। রুদ্রকে কেউ বকলে তার ভালোই লাগে। রুদ্র হিয়ার হাসির দিকে এক শুকনো চাহনি দিয়ে বলে, বুঝলে ব্রো, আমাদের বাপেরা আমাদের নিয়ে খুব টেনশনে থাকে, অথচ নিজেরাই আমাদের মস্তিষ্ক আগে বিগড়ে দেয়। শুধু শুধু আমার এই 27টা বছরটা একাই কাটিয়ে রাখছে। বলছি বাড়িতে তার ছোট বৌমার অভাব আছে, শুনছেই না আমার কথা। আমি কিছু বললেই তেলে পানি পড়ার মতো ছিটকে ওঠে। রাজ রুদ্রর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, যে ছেলেদের বাবা বিয়ে নিয়ে এত ছল ছাতুরি করে, তাদের ছেলেরা যে কি কষ্টে জীবন পার করে এটা আমার মতো জীবন কাটানো এক নিরীহ মন্ত্রী জানে। মায়া এক ভ্রু উঁচু করে বলে, নিরীহ মন্ত্রী, এইটাও কি না মানতে হবে? তখনই পিছন থেকে ডাক দিল তারা। তারার ডাক শুনে পিছনে ঘুরে তাকালো মায়া। তারা সবার দিকে তাকিয়ে বলে, ভালো, খাবো, আমি আসছি। আসলে তারা চাচ্ছে আড়ালে মায়ার সাথে কিছু কথা বলতে। এই বাড়িতে কে কেমন এতটাও ভালো করে তারা জানে না। বিশেষ করে আদ্র রুদ্র বা আহান সর্দার, এদেরকে তো খুব কমই দেখেছে। ভালোভাবে চেনে তো এই 1 কি 1.5 বছর ধরে। রুদ্র পড়াশোনা শেষ করে তারপর এসেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ বাদে সবাই জানে রুদ্র পড়াশোনায় অষ্টরম্ভা। মায়া ভালোভাবে তাকালো তারার দিকে, দেখলো মায়াকে বলার জন্য কিছু একটা ফুটে উঠেছে তার চোখে মুখে। মায়াকে সে কিছু বলতে চায়, না হলে এভাবে তাকিয়ে আছে কেন? মায়া তারার কাছে যেতে নিবে তখনই একটা কালো গাড়ি আসে। গাড়ি থেকে নামানো হয় দুজন ব্যক্তিকে, একজন পিয়াস আর আরেকজন মৌ। তবে একাধিক গার্ডও পিয়াস সামনে থাকায় মৌকে দেখতে পেল না কেউই। একজন গার্ড বলে ওঠে, স্যার, আপনার কথা অনুযায়ী 1 ঘন্টার ভিতরেই পিয়াসকে এনেছি। এখান থেকে বিদায় নিয়ে সোজা কাজী অফিসে গিয়েছিল। রাজ পিয়াসের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, কি ব্যাপার প্রিয় বেবি, আমার থেকে বিদায় নিয়েছিলে ভালো কথা, তাই বলে এই পৃথিবী থেকে অতি দ্রুত বিদায় নেওয়ার ব্যবস্থা করবে? এটা তো খুবই দুঃখের ব্যাপার। আমাকে দেখেও তোমার শিক্ষা হলো না? বিয়েটা কি এতই দরকার ছিল এখন তোমার?
এবার বুঝবে তোমার মন্ত্রীর জীবন কতটা ভাসমান নদীর মতো। নদীর একুলে গেলেও জ্বালা, ওকুলে গেলেও জ্বালা। পিয়াস কোনো কথা বলে না। রাজ আবারও বলে, তো বিয়েটা কি হয়ে গেছে নাকি আধা আধুরা বিয়ে এখনো কমপ্লিট করে দিব? বিয়ে কমপ্লিট হয়ে গেছে স্যার। কথাটা বলল পিয়াস। এটা শুনে রুদ্র বলে, আরে ভাই, আমি 27 শেষ করার কাছাকাছি এসেও এখনো বিয়ে করতে পারলাম না। তুই বেটা 26-এ পা দিয়ে আমার থেকে এক ধাপ এগিয়ে গেলি। এটা অ্যাক্সিডেন্টলি এগিয়ে গেছে স্যার। এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা আমার ছিল না। রাজ এবার বলে উঠে, তো আমাদের দেখাও কে তোমাকে এক ধাপে এগিয়ে দিল। পিয়াস সরে দাঁড়ালো। মৌকে দেখতে পেল সবাই। মৌকে দেখেই মায়া চিল্লিয়ে বলে উঠে, বোন তুই? মৌ মায়ার কণ্ঠ পেয়ে চমকে তাকালো। মায়াকে দেখে হালকা কেঁপে উঠল। পিয়াস অবাকের সাথে তাকালো। কিছুই বুঝলো না সে। মায়ার রিয়াকশন দেখে রাজ যা বোঝার সব বুঝে গেছে। তাই হতাশার সাথে বলে, হতচ্ছাড়া, আমাকে এমনিতেই জ্বালিয়ে পুড়িয়ে মারতে সাত সকালে কল দিয়ে শান্তি পাওনি, এখন আবার আমার শালিকেও তোমার বিয়ে করা লাগলো? পিয়াস যেন এখন মাথা ঘুরে পড়ে যাবে। একটু কষ্টের সাথেই মুখ কালো করে বলে, আগে যদি জানতাম এই নারীটা আপনার শালী, বিশ্বাস করেন থানায় থাকতাম, কিন্তু কাজী অফিসে আমি যেতাম না। তুমি বেটা এখন কাম সেরে নাটক করো। জীবনটাই তো নাটকের সাথে যাচ্ছে। আগে তাও মন্ত্রীকে নিয়ে বিপাকে পড়েছি, এখন মন্ত্রীর শালী। আমার কষ্ট কি এই দুনিয়ায় বোঝার কেউ আছে? মায়া এসে মৌয়ের সামনে দাঁড়ালো। মৌকে জড়িয়ে ধরে বলে, তুই ঢাকা আসলি কবে আর বিয়ে করেছিস কেন, তাও আবার আমাকে না জানিয়ে? ভাই জানে কি? মৌ মুখটা শুকনো করে বলে, এক্সকিউজ মি, আপনি কে? মায়া অবাক হলো যেন। সাথে রাজ প্রকুচকে তাকালো। মায়া অবাকের সাথে বলে, আমি তোর বড় বোন। আমার বড় বোন যে, সে আমার খোঁজ খবর পয়েন্টে পয়েন্টে রাখে, আমার সাথে কথা বলার জন্য দিনে অন্তত 1 ঘন্টা হলেও সময় রাখে, সেই বোন হাব ভাব আপনার মাঝে নেই, তাই আপনাকে বোন বলতে পারলাম না। এটা কেমন ব্যবহার? যেমনটা আপনি করেছেন তেমন। আমি কি করেছি তোর সাথে? কি করছো এটা জানো না? একটু জোরেই বলে মৌ। মায়া মাথা নাড়ালো। মৌ কান্না কান্না মুখ করে বলে, আমাকে না জানিয়ে বিয়ে করেছো তুমি, আমার সাথে একটাবার কথাও বলো না, এমনকি আমি কল দিলে রিসিভও করনি। আমি যে আর্ট কম্পিটিশনে সুযোগ পেয়েছি এটাও জানো না তুমি? তুমি ভাইয়াও তো হবু ভাবিকে নিয়ে ব্যস্ত থাকে, আমার খোঁজ কেউ নাও না। আমি কেন সেদে সেদে খোঁজ নিব বলো? মৌয়ের কথার মাঝে অভিমান স্পষ্ট। কান্নাও করে দিয়েছে বেচারি। মায়ার সহ্য হলো না এই কান্না। মৌকে জড়িয়ে ধরলো। মৌ ছাড়াতে নিলে দেখলো মায়ার শরীর গরম হয়ে আছে। মৌ মায়ার কপালে হাত রেখে বলে, তোমার তো জ্বর এসেছে আপু। মায়া কিছু বলার আগে রাজ বলে, কাল রাত থেকেই জ্বর তার। আর তুমি হয়তো আজকে অনেকবার কল দিয়েছিলে, কিন্তু আমি তো ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, তাই হয়তো কল আসলেও বুঝতে পারিনি। মৌ চোখ ছোট ছোট করে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জিজু? রাজ মাথা উপর নিচ করে হ্যাঁ জানালো। মৌ কিছুক্ষণ দেখে নিয়ে বলে, সে যাই হোক, বিয়ে করেছিলেন আমাকে একবারও জানিয়েছিলেন আপনারা? ওটা অ্যাক্সিডেন্ট বিয়ে ছিল বোন। মানে আমি তো ভেবেছি তোমরা লাভ ম্যারেজ করেছো। রাজ 32 পাটি বের করে বলে, যেই বিয়েতে বউ নিজ হাতে তার স্বামীকে উপরে পাঠাতে চায়, সেটা নাকি আবার লাভ ম্যারেজ। নাদান জীবন আমার, কেন বউ খুন করতে ব্যস্ত এটাই জানি না। মৌ হা হয়ে গেল। পিয়াস বেচারা এদের নাটক দেখতে ব্যস্ত। মায়া মৌকে নিয়ে ভিতরে ঢুকলো। পিছন পিছন আসতে নেয় পিয়াস। রাস্তার পথ আটকে বলে, তুমি কোথায় যাচ্ছ পিউ বেবি? কেন, আমার বউ যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছি আমি। রুদ্র বলে উঠে, বাবা, বিয়ে হলো না কয়েক ঘন্টা, এর মধ্যে বইয়ের পিছনে নিতে শুরু করেছো? আব্বে বেটা রুদ্র, এটাই তোর বউয়ের জাদু। কবুল বলার পর স্বামীদের কিভাবে যেন বশ করে দেয়। না হলে স্বামীরা বউদের জন্য এতটা ব্যাকুল হয় নাকি? আমার ওই হিটলার ভাইটা না থাকলে আমার বাবু আজ আমার বইয়ের স্বাদ পাওয়ার সুযোগ করে দিত। আফসোস, যার বিয়ের কোনো তাড়া নেই তার পয়দা আমার আগেই হয়েছে। হিয়া পাশ থেকে বলে, বেশরম নষ্ট পুরুষ। রুদ্র হিয়ার পাশেই ছিল। দুষ্টু হেসে বলে, পুরুষদের বেশরমেই মানায়, না হলে ভালোবাসা আদায় করতে পারবে না। বলেই রুদ্র ভিতরে চলে যায় শীষ বাজাতে বাজাতে।
রাজ পিয়াসের দিকে ফিরে বলে, আমার সাথে ওদিকে চলো। বলেই সুইমিং পুলের দিকে চলে যায় রাজ। পিয়াস পিছু নিল। সিয়া মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। দরজাটা খোলাই আছে। আদ্র ঢুকলো ঘরে। সিয়ার কাছে না গিয়ে দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দেখছে সিয়াকে। সিয়া পায়ের শব্দে বুঝতে পেরেছে আদ্র এসেছে তার ঘরে, তবুও পিছনে ফিরল না।